হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে চারখানা স্পেশাল স্টক নিয়ে কথা বলবো। তো এই স্টকগুলো কেন স্পেশাল তার একটা কারণও আছে। তার কারণ হচ্ছে এই স্টকগুলোতে কিন্তু এফআইআই হোল্ডিং বাড়িয়েছে। তো জানুয়ারি থেকে মার্চ যেটা আমাদের কোয়ার্টার 4 সেটা কিন্তু শেষ হয়ে গেছে, এখন চলছে এপ্রিল। আর সে কারণে অনেক কোম্পানি কিন্তু তাদের শেয়ার হোল্ডিং যে প্যাটার্ন সেটা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো সেখান থেকে আপাতত সবগুলোর তো অবশ্যই পাবলিশ হয়নি এখনও। এই মুহূর্তে যদি দেখেন এরকম অনেক স্টক পেয়ে যাবেন যেখানে কিন্তু এফআইআই তাদের হোল্ডিং বাড়িয়েছে। তবে আমি তাদের মধ্যে থেকেও কিন্তু বাছাই করে 4টি স্টক নিয়ে এখানে কথা বলবো। আর এর মধ্যে থেকে কোনোটা আমার পছন্দ কিনা সেটা কিন্তু এই ভিডিওর মধ্যেই জানতে পারবেন। তো সে কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন। আর ভিডিওটিতে এগানোর আগে যদি এফআইআই রিলেটেড বাইং বা সেলিংয়ের যে টপিক সেটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। তো আমরা কথা বলবো কয়েকটা স্পেশাল বাছাই করা স্টক নিয়ে। দেখুন, যদি আপনি মার্কেটে একটু চোখ রাখেন তাহলে বুঝতেই পারবেন যে সেখানে অনেক স্টক আছে যেখানে কিন্তু এফআইআই তাদের হোল্ডিং বাড়িয়েছে। তো এখানে আমি যেগুলো বাছাই করেছি সেগুলো কী কারণে বাছাই করেছি সেটাও জানতে পারবেন। আর কিছু কিছু স্টকে শুধু এফআইআই নয়, ডিআইও কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে। তো সে ধরনের স্টকগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর এ ধরনের স্টকগুলো কিন্তু আপনারা নিজেরা ঘরে বসে কিন্তু ফার্দার অ্যানালিসিসও করে দেখতে পারেন। তো আজকে যেখানে শুরু করব সেটা হচ্ছে এরকম একটা স্টক, 36,969, প্রায় 37,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। তো অবশ্যই কোনো ছোটো কোম্পানি নয়। এখানে স্টক পি যেটা ট্রেড করছে সেটা হচ্ছে 30.4, আরওসি হচ্ছে 10.4, আরওই একটু কম সেটা হচ্ছে 3.65। এখানে প্রাইস যেটা আপনি যদি দেখেন প্রাইসের যে প্যাটার্ন সেটা কিন্তু একেবারে নিচে চলে এসেছে। এখানে বুঝতেই পারছেন আমি ম্যাক্সিমাম দিচ্ছি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি এর ধরুন ওই 3 বছর ফেব্রুয়ারি 2022 সেখানে ছিল প্রায় 381, তারপরে কিন্তু প্রায় ডবলেরও বেশি হয়ে গেছিলো, এখানে কাছাকাছি ধরুন 800 পার হয়ে গেছিলো। তারপর থেকে কিন্তু প্রাইস একেবারে মুভ করেনি ওপরে, বরং নিচেই এসেছে। তবে এইরকম একটা জায়গা মানে এখান থেকে এইখান পর্যন্ত দেখুন প্রাইস কিন্তু যথেষ্ট স্টেবল, মানে ধরুন 1.5 বছর পর্যন্ত সময় কিন্তু প্রাইস কোথাও যাচ্ছে না। তো প্রাইস মনে হচ্ছে যেটা এখানে কিন্তু একটা স্টেবিলিটি প্রাইসের আছে, সে কারণে হয়তো আর বেশি নিচে নামছে না। তো এটা একটা হচ্ছে এফএমসিজি স্টক। এখানে নামটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা হচ্ছে আদানি উইলমার। এরা কিন্তু এফএমসিজি প্রোডাক্ট বিক্রি করে, সেখানে এডিবল অয়েল, ফুড অনেক কিছুই থাকে। তো এ ধরনের একটা স্টক যেটা আদানি গ্রুপের স্টক, সে কারণে আপনারও হয়তো ইন্টারেস্ট থাকতে পারে। এখানে আপনারা কিছু কম্প্যারিজন আছে, সেখানে কিন্তু পজ করে ভিডিও দেখে নিতে পারেন বা নিজেরা অ্যানালিসিস করতে পারেন। আমি দেখব একটু কোয়ার্টারলি রেজাল্ট কী বলছে। তো নেট প্রফিট যেটা ধরুন 2021 সালে 241 ছিল, সেটা কিছুটা কম ছিল অবশ্যই। আর সেপ্টেম্বরে গিয়ে কিন্তু একেবারে কম ছিল 62। তো তারপরে এমনকি নেগেটিভ রিটার্নও দিয়েছে এরকম কিছু জায়গায়, -38, -87। তারপরে যে মোটামুটি একটা ট্র্যাক ধরেছে দেখুন 250, তারপরে 150, এখানে কিছুটা কম ছিল, তারপরে 324, তারপরে 326, তারপরে কিন্তু 409। এখন দেখার যে মার্চ মাসে কি করে। তো এই এফএমসিজি স্টক নিয়ে কথা বলার সময় আমি আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই, যেটা কিন্তু সব অ্যানালিস্টদেরই জানা প্রয়োজন। সেটা হচ্ছে আইএমডি ফোরকাস্ট। আইএমডি ফোরকাস্ট মানে কি? আইএমডি একটা ফোরকাস্ট করে যে কী ধরনের মনসুন থাকবে, মানে কী ধরনের বৃষ্টিপাত হবে। তো এটা হচ্ছে একদম লেটেস্ট নিউজ, দেখতেই পাচ্ছেন 15 এপ্রিল 2025। তো এই লেটেস্ট নিউজে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আইএমডি ফোরকাস্ট অ্যাভাব নর্মাল মনসুন ফর 2025। মানে কি 2025-এ কিন্তু অ্যাভাব নর্মাল মনসুন আসতে চলেছে। এবার কি আপনি যদি মোটামুটি স্টক মার্কেটে বেশ কিছুদিন আছেন তাহলে জানেন যে এই যে মনসুন বা মনসুনের ফোরকাস্ট, এর সঙ্গে কিন্তু কিছু সেক্টর অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন একটা সেক্টর ধরুন ফার্টিলাইজার সেক্টর। মানে কি যদি অ্যাবাব নর্মাল মনসুন হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে অ্যাবাব অ্যাভারেজ কিন্তু মুভমেন্ট ফার্টিলাইজার স্টকগুলো দিতে পারে। তো এই ধরনের ফার্টিলাইজার স্টক ছাড়াও আরেক ধরনের স্টক ভালো মনসুনে ভালো পারফর্ম করে, সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর। তো এফএমসিজি সেক্টর হয়তো সে কারণে আমি মোটামুটি দেখছি যে এফএমসিজি সেক্টরে ভালো রকমের বাইং আসছে, সেটা ডিআইআই লেভেলে হোক বা এফআইআই লেভেলে হোক বা শুধু আদানি উইলমার নয়, এরকম আরও কিন্তু স্টক আছে যেখানে ভালো ধরনের কিন্তু বাইং আসছে। আরও একটা কারণ শুধু অ্যাবাব নর্মাল মনসুন কিন্তু নয়, আরও একটা কারণ আছে। সেটা কি? সেটা হচ্ছে এখন যেহেতু
ট্যাক্সের ক্ষেত্রে অনেক ছাড়ফাড় এসেছে, তো সে কারণে পাবলিকের হাতে আরও বেশি পয়সা থাকবে এবং তারা কিন্তু স্পেন্ডিং করবে, তারা কিন্তু আরও বেশি কনজিউম করবে। আর কনজিউম যদি আরও বেশি করে পাবলিক, সেখানে কিন্তু এফএমসিজি সেক্টরের উপর একটা পজিটিভ প্রভাব আসবে। তো এ ধরনের হয়তো কিছু কারণের জন্য এফএমসিজি সেক্টরে বাইং আমরা দেখেছি। যাই হোক, আদানি উইলমার আপনারা অ্যানালিসিস অবশ্যই নিজেরা করবেন। তবে আমাদের যে কারণে এই স্টকটাকে এখানে ইনক্লুড করা, সেটা হচ্ছে এফআইআই বাইং দেখুন 1.16 থেকে লাফিয়ে উঠে গেছে একদম 4.31-এ, মানে 3%-এরও কিন্তু বেশি বাইং এসেছে এখানে। এবং এই যে 4.31%টা, এটা কিন্তু আপনি যদি হিস্ট্রিতে দেখেন এই স্টকের, এফআইআই বাইং কিন্তু এতটা কখনো ছিল না 4.31%। তো একদম হিস্ট্রির সব থেকে বেশি বাইং কিন্তু এখন এসেছে। আর সবথেকে বড় কথা, এফআইআই মোটামুটি বাইং করতে কিন্তু এই ধরনের সেক্টরে শুরু করেছে। তো বাকি যদি ডিআইআই দেখেন, ডিআইআই হচ্ছে 0.0, মানে কিছুই ছিল না বলতে গেলে ডিআইয়ের, সেখানে ডিআইয়ের কাছে এসে গেছে 8.90%, যেটা কিন্তু এগেন একটা বিগ জাম্প। তবে সেই জাম্প কিন্তু পাবলিকের স্টকেও দেখা গেছে। পাবলিকের হোল্ডিং হচ্ছে 10.91 থেকে 12.08 হয়েছে। তাহলে কমেছে কার? কমেছে হচ্ছে 87 থেকে 74, মানে প্রোমোটারের কমেছে। আপনি বলবেন যে প্রোমোটার বিক্রি করছে কেন? দেখুন, নিয়ম অনুযায়ী কিন্তু প্রোমোটারের কাছে 75%-এর বেশি হোল্ডিং থাকা উচিত নয়। এবং এই যে সেলিং দেখেছেন, সেটা কিন্তু এই কারণেই যে 75-এর নিচে নামিয়ে আনা। তো এরকম নয় যে প্রোমোটার বিক্রি করার ফলে মাল কিন্তু পাবলিকের হাতেই বেশি চলে গেছে, সেটা কিন্তু নয়। আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এফআই এবং ডিআইএ দুজনের হোল্ডিংয়ে কিন্তু মোটামুটি ভালো রকমেরই জাম্প আছে। তো সে কারণে এটা একটা ইন্টারেস্টিং স্টক। এরপরে যদি স্টকটা দেখেন, তাহলে সেটার মার্কেট ক্যাপ হচ্ছে 4,556 কোটি, যেটা কিন্তু একেবারে ছোট কোম্পানি। তো এই কোম্পানি কিসের বিজনেস করে সেটা একটু বলে দিই। প্রথমে এই যে বার্গার দেখতে পাচ্ছেন, খুবই লোভনীয় বার্গার, এবং বর্ষার সময় যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। এখানে শুধু বার্গার নয়, অনেক কিছুই এখানে পেয়ে যাবেন। আর কথা হচ্ছে এই বার্গার কিংকে ঘিরে, ঠিক আছে? তো বার্গার কিং একটা খুবই পরিচিত নাম এবং খুবই ফেভারিট নাম আমি বলবো। অনেকেই কিন্তু বার্গার খেতে চাইলে প্রথমেই বার্গার কিং থেকেই খাওয়ার কথা ভাবে। তো সে কারণে বার্গার কিংয়ের মানে যেটা বিজনেস বা বিজনেসের যে ফিউচার, সে বিষয়ে হয়তো আমার সে ধরনের কোনো সন্দেহ নেই। তবে যদি আপনি কিছু নাম্বারে মানে চোখ রাখেন, তাহলে কিন্তু নাম্বারগুলো ইমপ্রেসিভ মনে নাও হতে পারে। এর পেছনে কিছু কারণও আছে। তার কারণ হচ্ছে বার্গার কিংয়ের যা কিছু প্রফিট আসছে, সেগুলো কিন্তু আরও বেশি স্টেটে বা আরও বেশি করে ছোটোখাটো শহরেও কিন্তু তারা বিস্তার করছে ধীরে ধীরে। তো সে কারণে বিজনেস বাড়ানো হচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এখানে যদি আপনি প্রাইস চার্টটা দেখেন, তাহলে লাস্ট 5 ইয়ার্সে কিন্তু একেবারে নিচের দিকেই প্রাইস আছে। আমি যদি ম্যাক্সিমাম দিই, সেটা কিন্তু ওটাই, মানে 2020 থেকেই কিন্তু এটা 157 বা মোটামুটি 160 যদি ধরেন, সেখান থেকে কিন্তু এখন স্টকটা তার অর্ধেক দামে মানে 80 টাকায় পাওয়া যাচ্ছে। এখানে যদি একটু বিজনেসে চোখ রাখতে চান, তাহলে বিজনেসের ক্ষেত্রে কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখতে চাই, দেখুন প্রত্যেকটাই কিন্তু নেগেটিভ। তো এই ধরনের কোম্পানির ক্ষেত্রে কিন্তু মোটামুটি প্রথম দিকটা নেগেটিভ আসে। যদিও এ ধরনের নয়, আমি জাস্ট এখানে আরেকটা স্টকের এক্সাম্পল বলতে চাই, সেটা হচ্ছে জোম্যাটো। জোম্যাটো আমরা জানি প্রথমে কিন্তু আপনি খুলে দেখে নিতে পারেন। তো জোম্যাটো হচ্ছে প্রথম দিকে খালি লস লস বা লস, আর সেই জোম্যাটো কিন্তু আজকে নিফটি 50-তে ঢুকে পড়ছে। সুতরাং বুঝতেই পারছেন যে এই ধরনের কিছু কিছু কোম্পানি আছে, একটা ক্যাটাগরি বা মানে একাধিক ক্যাটাগরি কোম্পানি আছে, যেগুলো কিন্তু প্রথমটা নেগেটিভ রিটার্ন দেয়, আর তারপরে যখন কামব্যাক করে তারা কিন্তু খুবই প্রফিটেবল হয়। তো অপারেটিং প্রফিট যদি দেখেন, এমনিতে অপারেটিং প্রফিট যেটা, সেটা কিন্তু মোটামুটি ভালো রকমই বেড়েছে। যেটা 21-এ ছিল 50, সেটা প্রায় এখন 70 হয়ে গেছে। আর যেহেতু আরও ব্রাঞ্চ বা আরও স্টল বাড়ছে, সে কারণে বিজনেস এদের বাড়বে, এবং বার্গার বা এই ধরনের ফাস্ট ফুডের দিকে যে আমাদের ঝোঁক, সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়তেই আছে। তো এই ধরনের একটা স্টক অবশ্যই দেখে রাখতে পারেন। আমি চলে যাব ইনভেস্টারে। ইনভেস্টাররা কী করছে সেটা দেখার জন্য, মানে বড় ইনভেস্টাররা কী করছে। এখানে দেখুন এফআইআই তারা কিন্তু 15.34 থেকে 20.37-এ পৌঁছে গেছে, অনেকটাই জাম্প, 5%-এর বেশি জাম্প। আর ডিআইআই কিন্তু বসে থাকেনি, ডিআই হচ্ছে 38.84 থেকে 40.45% করে নিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন বার্গার কিংয়ের ক্ষেত্রে, মানে বার্গার কিং অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে, এখানে আমি আপনাকে দেখাতে চাই যে রেস্টুরেন্ট ব্র্যান্ডস এশিয়া, ঠিক আছে? তো এই কোম্পানির স্টক কিন্তু ডিআইয়ের কাছে 40%-এরও বেশি হয়ে গেছে, ঠিক আছে? তো আর এদের একটা প্ল্যানও
ছিল যে প্রমোটারকে এরা কিন্তু কম করবে, আর সে কারণে প্রমোটার কিন্তু বিক্রি করতে করতে আসছে। আর এখানে বাকি দেখুন এই যে পাবলিকের কাছ থেকেও মাল বিক্রি মানে হয়ে গেছে এবং কিনে নিয়েছে কারা, এই এফআইআই এবং ডিআই এর মধ্যে এরাই কিন্তু কিনেছে পাবলিকের শেয়ার হোল্ডিং। তো বুঝতেই পারছেন সব মিলিয়ে এফআইআই আর ডিআই কালেকশন করছে, জমা করছে মাল, আর প্রমোটার আর এখানে পাবলিকের কাছ থেকে কিন্তু স্টক বেড়ে যাচ্ছে। সে কারণে একটা গুরুত্বপূর্ণ স্টক হতে পারে ফিউচারের জন্য। এগুলো কিন্তু ফিউচারিস্টিক স্টক, এগুলো কিন্তু আজকে করবেন কালকে ধরাধড় করে স্টক কিন্তু রকেট হয়ে যাবে সেটা কিন্তু নয়। যদিও আগের দিন এখানে দেখছেন যে 7.80% স্টকটা বেড়েছে। তো এরপরে একটা ব্যাংক স্টক মানে ইন্ডাসইন্ড ব্যাংক। এই ব্যাংক কিন্তু রিসেন্টলি বেশ কিছুদিন ধরে নিউজে এসেছিল, এখানে একটা প্রাইস ক্র্যাশও আমরা দেখতে পেয়েছি। স্টকটা দেখুন 61,911 কোটির মার্কেট ক্যাপ, সেখানে স্টক পি হচ্ছে মাত্র 8.57, আরওসি হচ্ছে পাশাপাশি মোটামুটি 8%, আরওই হচ্ছে মোর দেন 15%। বুক ভ্যালু দেখুন, বুক ভ্যালু এখন কারেন্ট প্রাইসের থেকে বেশি হয়ে গেছে। তো এ ধরনের একটা অ্যামেজিং স্টক বলে মানে আমি মনে করি এটাকে। এই জায়গায় যদি দেখেন কিভাবে হেভি বাইং এসেছে, ভালো রকম হেভি বাইং এসেছে, কারণ এটা 700রও কিন্তু নিচে চলে গেছিলো কিছু খারাপ খবরের জন্য। আপনি যদি একটু ধরুন 10 ইয়ারেও দেখেন, 10 ইয়ারেও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিগ ফল এসেছে। আপনি একটু কম্প্যারিজন করে দেখুন, পিয়ার কম্প্যারিজন, এখানে লোয়েস্ট পি দেখতে পাবেন ইন্ডাসইন্ড ব্যাংকেরই, সেটা হচ্ছে 8.57। ইন্ডাসইন্ড ব্যাংকের আরওসি দেখুন 7.93, এটা খারাপ কি আছে? বাকিদের আরওসি দেখুন, এইচডিএফসি ব্যাংক 7.67, আইসিআইসিআই 7.6, এখানে কোটাক দেখুন 7.86, 7.06 অ্যাক্সিসের। তো 7.93 আরওসি সেটা ইন্ডাসইন্ড ব্যাংকের কোনোভাবেই খারাপ নয়, কিন্তু স্টকটা বিশেষ কারণে নিচের দিকে পড়েছে, কিছু ঝামেলার জন্য নিচের দিকে এসেছে এবং পি রেশিও সেটা হয়ে গেছে 8.57। তো এ ধরনের স্টক একটু হয়তো রিস্কি স্টক হতে পারে, তার কারণ হচ্ছে কোম্পানির ভেতরে বা ম্যানেজমেন্টের ভেতরে কি চলছে সেটা আমার বা আপনার কারোরই কিন্তু এক্স্যাক্টলি জানা নেই। তো সে কারণে এই ধরনের এগুলো একটু রিস্কি বেট হতে পারে। তবে এখানে যদি মানে একেবারে ছক্কা মারারও চান্স কিন্তু যথেষ্ট হাই। কোয়ার্টারলি রেজাল্ট এখানে যদি দেখেন এই জায়গাতে একটু ড্রপ দেখতে পাবেন, সেটা হচ্ছে সেপ্টেম্বর আর ডিসেম্বর, এখনও পর্যন্ত মার্চের রেজাল্ট আসেনি। আর যে কারণে এটাকে আমি এখানে ইনক্লুড করেছি। এফআইআইয়ের যদি আপনি দেখেন তাহলে এফআইআই কিন্তু প্রায় 5%-এর মতো এখানে স্টক জমা করেছে। প্রমোটার একটু কমিয়েছে 16.29 থেকে 15.83, তবে এফআইআই কিন্তু 5% প্রায় স্টক কিনে নিয়েছে। কিন্তু সেক্ষেত্রে ডিআইএ যদি দেখতে পারেন তাহলে ডিআইএ হচ্ছে 42 থেকে প্রায় 36, মানে যথেষ্ট কমেছে, আর পাবলিকের কাছে একটু মাল এক্সট্রা হয়েছে। তো বুঝতে পারলেন এফআইআই কিনেছে। এফআইআই যদি কিনে থাকে তাহলে সেটা অনেক সময় আমরা পজিটিভ হিসেবে জানি, তবে ডিআইআই কিন্তু সেল করছে। সে কারণে এই ধরনের স্টকগুলো একটু কনফিউজিং স্টক হতে পারে, একটু রিস্কি হতে পারে। তবে এখানে কিন্তু ভ্যালুর দিক থেকে দেখলে মোটামুটি নাম্বার যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেই নাম্বারের দিক থেকে দেখলে কিন্তু স্টকটা কোনোভাবেই কোনো খারাপ পজিশনে নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে এর বুক ভ্যালু যেটা, সেটা কিন্তু কারেন্ট প্রাইসের থেকেও বেশ খানিকটা ওপরেই। এরপরে স্টক হচ্ছে 16,154 কোটি প্রায় মার্কেট ক্যাপ, স্টক পি হচ্ছে 22, আর সেই অনুযায়ী আরওসি হচ্ছে 14.7 প্রায় 15, আর আরওই হচ্ছে 17, মোর দেন 15। আরওই যদি 15%-এর মোটামুটি থাকে তাহলে কিন্তু সেটা খুব একটা খারাপ না। স্টক পি কিন্তু একেবারে আগুন লেগে যায়নি স্টক পিতে, সেটা হচ্ছে 22.8। তো কোনো অসুবিধা নেই, এটা একটা হাউসিং ফাইন্যান্স, বুঝতে পারছেন অ্যাপটাস বলে হাউসিং ফাইন্যান্স। প্রাইস যদি চার্ট দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে একটু স্ট্রেংথ ফিরে এসেছে প্রাইসে। এটা 355 ছিল 21 সালে, সেটা কিন্তু বেশ খানিকটা নিচের দিকে গেছিলো, প্রায় 200-250 মতো গেছিলো। তারপরে যে প্রাইসের মুভমেন্ট দেখছেন সেটা কিন্তু একটু কিছুটা হলে মোটামুটি স্ট্রেংথ দেখাচ্ছে। এখানে অ্যাপটাস ভ্যালু হাউসিং ফাইন্যান্স, যে কোনো হাউসিং ফাইন্যান্স সেক্টর এখন হয়তো বেটার করতে পারে, তার কারণ হচ্ছে এখন ইন্টারেস্ট রেট কমছে। তো ইন্টারেস্ট যেগুলো মানে রেট সেন্সিটিভ যেগুলো স্টক বা রেট সেন্সিটিভ যে ধরনের সেক্টরগুলো, তার মধ্যে কিন্তু হাউসিং ফাইন্যান্সও পড়ে। তো হাউসিং ফাইন্যান্স, ব্যাংক, এই ধরনের সেক্টরগুলো কিন্তু নজরে রাখার মতো, তার কারণ ভবিষ্যতে বা আগামী দিনে গিয়ে কিন্তু রেট কাট আপনারা দেখতে পেতে পারেন। তো এখানে যেটা কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখতে চান তাহলে 100 যেটা ছিল সেটা হচ্ছে 2021, সেটা 2024-এ আসতে আসতে কিন্তু 190 হয়ে গেছে। তো মাঝে মোটামুটিভাবে একটু ইনক্রিজিং ট্রেন্ডই দেখতে পাবেন, 10, 19, 23, 26, 35, 42, 48, 58, 64, 72, 82, 90, মানে একটা ইনক্রিজিং ট্রেন্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং কোম্পানি কিন্তু একেবারে খারাপ হয়ে যায়নি, যদিও প্রাইস কিছুটা নিচে এসে গেছিলো। এখন আমরা দেখে নেব একটু ইনভেস্টারদের ব্যাপারটা, ইনভেস্টারে কি করছে। এখানে দেখুন এফআইআই 21.86, সেখান থেকে কিন্তু 27.74,
এখানে প্রোমোটারের ক্ষেত্রে কিন্তু মোটামুটি লাস্ট কোয়ার্টারে সে ধরনের কোনো চেঞ্জ নেই, তবে এফআইআই এবং দেখুন ডিআইআই স্লাইটলি মানে 0.2% মতো কিন্তু বাড়িয়েছে। সুতরাং ডিআইআই কমায়নি, বাড়িয়েছে, আর এফআইআই কিন্তু বেশ খানিকটা বাড়িয়েছে, মানে 21.86 থেকে 27.74। তো সে কারণে এই ধরনের স্টকে অবশ্যই নজর রাখুন। এটা হচ্ছে আজকের লাস্ট স্টক। তো এর মধ্যে আমি এটাও বলে দিতে চাই যে আমার কোনটা ফেভারিট। আমার আজকে যেটা ফেভারিট সেটা মানে এই চারটের মধ্যে সেটা হচ্ছে আজকের সেকেন্ড যেটা, সেই সেকেন্ড শেয়ারটা কিন্তু যথেষ্ট আমার ফেভারিট, যদিও তারা এখনও পর্যন্ত ভালো পারফর্ম করছে না। তো এই ধরনের চারটা স্টকে নজর রাখুন এবং প্রত্যেকটাতেই বুঝতে পারছেন যে এফআইআই হোল্ডিং বাড়িয়েছে। তো আপনি আপনার হোল্ডিং বাড়াবেন কিনা সেটা কিন্তু আপনাকে নিজেকেই অ্যানালাইসিস করে দেখে নিতে হবে।